ওয়েলকাম টু প্রেম ট্রেন। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 0143 গল্পলোক প্রোডাকশন স্টেশন থেকে রওনা দিচ্ছে। গল্পলোকে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, টেস্ট খেলায় এরকম কতবারই ঘটে যে ব্যাটসম্যান ফার্স্ট ইনিংসে বেজায় ফ্লপ, অথচ সেকেন্ড ইনিংসে সেই একটা তুখর ইনিংস খেলে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেয়। ভাবুন তো, মানুষের লাইফেও যদি এমন একটা সেকেন্ড ইনিংস আসে তবে ব্যাপারটা কেমন হয়। আজকের প্রেম ট্রেনের দ্বিতীয় পর্বে আপনারা এরকমই একটি অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছেন। তবে শুরু হচ্ছে আজকের গল্প, স্বরূপের কলমে সেকেন্ড ইনিংস। এই ভ্যাপসা গরমের বিকেলে গঙ্গার পাড়ের হালকা হাওয়াটা মন্দ লাগে না সপ্তকের। অবশ্য কলেজের পর এই 5টা বছরে এই একটাই বিষয় যেটা ওকে ছেড়ে যায়নি, বা বলা ভালো ও ছেড়ে দেয়নি। আসলে এই ঘাট ওর কাছে ওর সবচেয়ে কাছের বন্ধুর মতন, যার সাথে মন খারাপের সময় সবটা শেয়ার করা যায়। সে হয়তো কোনো সলিউশন দিতে পারে না, কিন্তু তার সাথে কথা বলে হালকা হওয়া যায়, কারণ এখানে জাজমেন্টের কোনো ভয় নেই। যাকগে সেসব, আপাতত এই বাচ্চাগুলোর গঙ্গায় ঝাপাঝাপি আর স্রেফ নির্ভেজাল মজার দৃশ্যটা দিব্যি উপভোগ করছে ও। এই রে, হঠাৎ করেই কেমন মেঘ করে এলো যে। একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা সপ্তকের চুলটা একেবারে এলোমেলো করে দিয়ে চলে গেল। এই সুযোগে অশ্বত্থ গাছটার ঝরে যাওয়া মরা পাতাগুলো যেন ধুলোর সাথে একরকম ছোঁয়াছুঁই খেলা আরম্ভ করেছে। অন্যান্য দিনগুলোর তুলনায় আজকে ঘাটটা একটু বেশি ফাঁকা মনে হচ্ছে ওর। মেঘেদের দলও ক্রমশ নিজেদের রাজত্ব আরো বাড়িয়ে চলেছে। আস্তে আস্তে ঘাটের ভিড়টাও পাতলা হতে শুরু করলো। কিছুক্ষণ পর সপ্তকের খেয়াল হলো যে বাচ্চাগুলো এত সময় ঘাটে সাঁতার কাটছিল, তারা বাদ দিয়ে একটি মাত্র মেয়ে ঠিক 3-4টে সিঁড়ি নিচে, ওই ঘাটের যে দিকটাতে সপ্তক বসে আছে তার অপর দিকে বসে একটা সিগারেট ধরাচ্ছে। চাওয়ালাগুলো যে আজকে কিসের ছুটিতে গেছে কে জানে। পকেটে হাত দিয়ে আবার ভাবে, চাইবো একটা, না না, আবার যদি ভেবে বসে একা আমি দেখি সুযোগ নিচ্ছি। ধুর, চেয়েই দেখি। সাহস করে এগিয়েই গেল সপ্তক। এক্সকিউজ মি, যদি কিছু মনে না করেন তবে একটা এক্সট্রা। উল্টো দিক থেকে উত্তর আসে, এই প্যাকেট থেকে নিয়ে নিন একটা। এই স্বর সপ্তকের ভীষণ চেনা, কিন্তু কোনো উত্তর দেওয়ার শব্দ খুঁজে পায় না সপ্তক। ঠিক সপ্তক এবং ওই অপরিচিত মেয়েটিকে ঘিরে একটা অদৃশ্য বলয় তৈরি হয়েছে, যেখানে না চলছে হাওয়া, না উঠছে ধুলো, আর নাই কোনো আওয়াজ ওদের কানে আসছে। যেন সম্পূর্ণ আলাদা করে দিয়েছে ওদের দুজনকে এই বর্তমান দুনিয়া থেকে। উফ, ফাইনালি আর পারছি না বাবা, এবার একটু বসবো। এই লাস্ট ট্রেনটা কটায় যেন বাগবাজার থেকে? একটা ক্লান্তির নিঃশ্বাস ফেলে ঈশা বলল, 8:30। 1.5 ঘন্টা মতো হাতে আছে এখনো। ফোনটা চেক করে উত্তর দিল সপ্তক। দেখতে দেখতে 3টে বছর কেমন কেটে গেল বল। হ্যাঁ, ওই মোটামুটি 1095 দিন মতন লাগলো বই কি। অ্যাঁ,
না, 3 বছর কি না, তা 365 দিয়ে গুণ করলে ওইটাই দাঁড়ায়। দেখ, তুই না পারিসও বটে, একটু ল্যান্ড করলো না বুঝলি তোর এই বেকার সার্কাজমটা। হালকা হেসে মুখটা ভেঙিয়ে বলল ঈশা। আকাশের চাঁদটা নজর কাড়ল ওর। সপ্তকের থেকে এক ধাপ নিচে বসেছিল ঈশা। বাঁ হাত দিয়ে নিজের চুলটাকে ডান দিক থেকে বাঁ দিকে সরিয়ে ঈশা জিজ্ঞেস করল, এই, তোর মনে আছে রে প্রথম কলেজের ওই দিনটা? কি ভ্যাবলার মতো ছিলি রে তুই! কি করে যে আমার মতো একটা বন্ধু পেলি, গড নোস। হ্যাঁ, আর আপনি তো মিস ইউনিভার্স কি না? অ্যান্ড থ্যাঙ্কস টু গড যে আমি হয়েছিলাম তোর বন্ধুটা। না হলে না ওই ওই শয়নাভর পলিটিক্স আর ওই রিলিজিয়াস্টিক কথাবার্তাগুলো গিলতে হতো পুরো কলেজ লাইফটা, বুঝেছেন? সেলফ প্রোক্লেইমড মিস ইউনিভার্স। হ্যাঁ ভাই, সিরিয়াসলি, ইভেন থ্যাঙ্কস টু দ্য কসমস ফর নট লেটিং দ্যাট হ্যাপেন। আর ভাই, তুই আমায় বল, কলেজের ফার্স্ট দিনে পেন কেনা নিয়ে আসে ভাই। ফার্স্ট দিনই লেট। ধুর, একে দমদমের আগে সিগনালে ট্রেনটা ঝোলালো, তারপর আবার টিসির উৎপাত। ভাল লাগে না আর। হাত ঘড়িটা দেখে সপ্তক ভাবল। তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপটা একবার চেক করে দেখল মোটামুটি সবাই ঢুকে গেছে ক্লাসে। ওই প্রত্যেক বছর ফার্স্ট ইয়ারে যে গ্রুপটা ক্রিয়েট হয়, ফ্রেন্ডস ফর লাইফ, ফ্রেন্ডস ফর এভার, যেটা 3 বছর শেষ হতে না হতেই ভেঙে চুরে এক টুকরো হাতিবাগান তো আর এক টুকরো গড়িয়াহাট হয়ে যায়, ওইটাই। মেট্রো গেট থেকে বেরোলেই বাঁ হাতেই ওর কলেজের গেট। হোয়াটসঅ্যাপে দেখেছিল রুম নম্বর 23-এ ওদের ক্লাসটা স্কেডিউল হয়েছে। গেটের সিকিউরিটি গার্ডকে রুম নাম্বার 23টা কোথায় জিজ্ঞেস করতেই খানিকটা বিরক্তির সুরেই বলে উঠল, 3 তলায়, সামনে গিয়ে বাদিকে সিঁড়ি। মনে হলো অন্তত 100-1 নানান রুমের ঠিকানাই বাতলাতে হয়েছে ওনাকে আজকে সকাল থেকে। রুমের সামনে গিয়ে সপ্তক দেখল ক্লাসে এখনো কোনো স্যার বা ম্যাডামের আগমন হয়নি। মনে মনে ভাবল, যাক, অ্যাটলিস্ট কোনো স্যার বা ম্যামের তো ঝাড় খেতে হবে না প্রথম দিনই, এই অনেক। সামনের দিকের বেঞ্চগুলো সবকটাই প্রায় ভরে গেছে। যদিও ফাঁকা থাকলেও ওর কিছুই যায় আসতো না, কারণ প্রথম দিনই শুরুর বেঞ্চে বসার কনফিডেন্স বা ইচ্ছে কোনোটাই ওর ছিল না। পড়াশোনায় খুব একটা খারাপ না হলেও বরাবরই স্কুলের পেছনের দিকের বেঞ্চগুলোই বেশি প্রেফার করেছে সপ্তক। শেষের দিক থেকে 3টে বেঞ্চ ছেড়ে এগোতেই ক্লাস ভর্তি ফিসফিসানি শব্দে ও বুঝতে পারল একজন ম্যাডাম ঢুকছেন ক্লাসে। তাই চটপট পাশের বেঞ্চটাতেই নিজের ব্যাগটা রেখে ঢুকে দাঁড়ালো সপ্তক। সবার এক পর্ব ইন্ট্রো দেওয়ার পর ম্যাডাম বোর্ডে লিখলেন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। সবার মতো সপ্তকও ব্যাগ থেকে খাতাটা বের করলো, কিন্তু এই কেলো করেছে। পেনটা তো এখানেই থাকার কথা। একে একে প্রত্যেকটা চেন চেক করলো, না নেই। তা নিশ্চয়ই স্টাডি টেবিলে ভুলে এসেছে। ও বলে রাখি, আজ টেকনিক্যালি ওদের সেকেন্ড ডে অফ কলেজ, কারণ ওরিয়েন্টেশন ক্লাসটা এইবার ওদের অনলাইনেই হয়েছে। তাই সবার সাথে আলাপচারিতা এখনো ঠিকভাবে হয়ে ওঠেনি কারোরই, এক্সেপ্ট দ্যাট হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বার্স। ফলত পাশে বসা মেয়েটার খাতার ডান দিকে 2টো পেন দেখা সত্ত্বেও চাইতে একটু ইতস্তত বোধ করছে সপ্তক। মানে বলছিলাম যে একটা। কথাটা শেষ হতে না হতেই পাশের জন বলল, নিয়ে নে যে কোনো একটা। থ্যাঙ্কস। দীর্ঘ 45 মিনিট পর যখন ক্লাসটা শেষ হলো, তখন পেনটা ফেরত দিয়ে সপ্তক বলল, থ্যাংক ইউ সো মাচ রে। বাম্পার কেস খেয়ে যাচ্ছিলাম না হলে আজ। রেখে দে, এখনো তো দিনটা শেষ হয়ে যায়নি, আবার তো লাগবে। কিপ ইট। না না, আমি বেরোবো এমনিও একটু, একটা পেনও কিনে আনবো না হয়, নো প্রবলেম। এই রে, কেমনটা হচ্ছে জানিস তো, কেমন একটা, উফ, এই মনে হচ্ছে মরে যাবো আমি। হঠাৎ করে হকচকিয়ে গেল সপ্তক। কি হলো? এই জল খাবি? এনে 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 জল খা।
নিজের জলের বোতলটা এগিয়ে দিল ও। না, মরে যাচ্ছিলাম রে পেনটার জন্য। একটা পেন তুই একদিন ইউজ করে নিলে যে কি না কি হয়ে যেত এই ভেবে। নাটক না করে কিপ দ্য পেন। এই বলে হাসতে হাসতে হাতটা বাড়িয়ে বলল। বাই দ্য ওয়ে, ঈশা। সপ্তকও হাতটা মিলিয়ে বলে, সপ্তক, সত্যি ভয় পাইয়ে দিয়েছিলি মাইরি। আচ্ছা, তুই তো বারাসাত, রাইট? তুই আর আমি তো একই দিকে ফিরবো, 2-3টে স্টেশন আগে পড়ে। আমার দুজন বন্ধু আছে এই কলেজেই, সিএসসি ডিপার্টমেন্টে। আমরা একসাথেই ফিরবো ঘাট থেকে। তোর যদি অসুবিধা না হয় দেন জয়েন আস না। সপ্তক সায় দেয় ঈশার কথায়, বলে, ইয়া শিওর। যবে থেকে ওর এই কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের মেরিট লিস্টে নামটা উঠেছে, তবে থেকেই সব থেকে বেশি যে বিষয়টা ওকে আকর্ষণ করত সেটা হলো এই ঘাট। ঘাটে আসার ইচ্ছে ওর অনেক দিনের, কিন্তু কলকাতাতেই এর আগে ও এসেছে হাতে গুনে কয়েকবার, তাও সেটা পুজোর কেনাকাটা করতে মা বাবার হাত ধরে। তাই কলকাতার স্বাদ ওর নেওয়া হয়নি, ঘাটের তো নাই। কিন্তু আজকে ও যাবেই। আর কোম্পানিটা যদি এত সুন্দর হয়, থুড়ি সুন্দরই হয়, তবে মন্দ কি? তা যা বলেছিস, ওদিন যা হয়েছিল আমার, কলেজে ঢুকতে লেট, দেন দেখলাম পেন আনিনি, একেবারে যা তা। কিছুক্ষণ থেমে আবার বলল, সেই প্রথম দিনের ঘাট আর আজকে, ইটস ডিফারেন্ট, তাই না? শুধু কি ঘাট, ভিক্টোরিয়া, প্রিন্সেপ, ময়দান, নন্দন, কলেজ স্ট্রিট, এক কথায় এই গোটা কলকাতা শহরটা যেন হাইলাইটার দিয়ে মার্ক করে দিল এই 3টে বছরকে। আর তোর এই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের দীপশিতাকে প্রপোজ করাটা, ওই কি যেন ঘাসের উপর ছড়িয়ে থাকা কৃষ্ণচূড়ার মতো সুন্দর শহর কলকাতার শেক্সপিয়ার একেবারে। বেচারা এত ভালো কাব্যি ঝরার পরেও রিজেক্ট হয়ে সেই পরদিন আবার আমার কাছে এসেই কান্নাকাটি। হ্যাঁ, আর ওই কফি হাউসের সেই আড্ডাটা নয়, বরং ওই টেস্টলেস কোল্ড কফি আর ঠান্ডা চিকেন কাটলেট উইথ দি টপিংস অফ অতীব জঘন্য বিহেভিয়ার, ওটা ভুলে গেলি কি করে? শরীরটা পেছনের সিঁড়িতে এলিয়ে দিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে সপ্তক আবার বলল, আসলে এই শহরটা জানিস তো, আমার মনে হয় এই 3 বছরে কলেজ আমাদের যতটা না শিখিয়েছে তার থেকেও অনেক অনেক গুণ বেশি শিখিয়েছে এই শহরটা। আমার কাছে এই শহরটা না আমার বড় দাদার মতন, যে কিনা নিজে জীবনের সমস্ত চড়াই উতরাইটা আগেই কাটিয়ে নেয়, তারপর আমাদের মানে ছোট ভাইদের পথটা দেখিয়ে দেয়। হ্যাঁ, হয়তো কাটাতে আমাদের নিজেদেরই হবে, কিন্তু কখনো ভেঙে পড়লে হাতটা বাড়িয়ে দিয়ে বলে, কিচ্ছু হয়নি, আমি আছি তো, আমিও পেরেছি, তুইও ঠিক পারবি, চলো লেগে পড়াবার। চাঁদের আলোটা জলের ওপর পড়ে চিকচিক করছে। আচ্ছা, সপ্তক কি একটু ঝাপসা দেখছে হঠাৎ করে, নাকি? হ্যাঁ, চোখের কোণটা হালকা ভেজা ভেজা মনে হচ্ছে ওর। চটপট ঈশা দেখে নেওয়ার আগেই সেটা মুছে বলল, চল এবার ওঠা যাক, হাঁটতে হাঁটতে স্টেশন অব্দি যাই, টাইম তো হয়ে এলো প্রায়। তুই তো আবার দমদম নামবি না? হ্যাঁ রে, অভিরূপকে বলেছি এই ট্রেনটায় উঠবো, ও ওখানেই দাঁড়াবে। আজকেও বলেছ বাড়িতে সবটা জানাবে। একটু নার্ভাস লাগছে জানিস তো, কি জানি কেমন ভাবে নেবে ওর বাড়িতে আমাদের সম্পর্কটাকে। তোকে তো বলেইছি, ওর মা বাবা ইজ এ বিট অফ ওল্ড স্কুল, ইউনো। আরে মানবে না মানে, একেবারে রাজ্যরূপ তোরা, তারপরে এরকম একটা বিউটি ব্রেনকে কেউ ছাড়ে নাকি? হেসে উত্তর দিল সপ্ত। মিনিটের কাঁটাটা কত পা হেঁটে ফেলেছে এর মধ্যে তার কোনো হিসেব রাখেনি ওরা দুজন। হাওয়ার তোড়জোড়ও এতক্ষণ বেড়েছে আরো খানিকটা। সিগারেটটা ধরিয়ে নীরবতা ভাঙল সপ্ত।
কেমন আছিস এখন? এই প্রশ্নটা আর যাই হোক তুই নাই বা জিজ্ঞেস করলি। কথাটার পেছনের অভিমানটা আন্দাজ করতে পারেনি সপ্তক। ও বলল, রেগে আছিস? যে মানুষটা 5 বছরে একটাবার খোঁজ নেয় না, জানতে চায় না কেমন আছি, কি করছি, আদৌ বেঁচে আছি কি না, তার ওপর আবার রাগ। হুস। ধোঁয়াটা ছাড়তে ছাড়তে আবার বলল, তোরা অ্যাড্রেস চেঞ্জ করেছিলি কেন? লং স্টোরি। বাবা যাওয়ার পর থেকেই মা আর ওই বাড়িতে একদমই থাকতে চাইছিল না। সবসময় কেমন মন মরা হয়ে থাকতো। মাকে ওভাবে দেখতে পারছিলাম না আমরা। সেই জন্যই আমি আর দাদা ডিসাইড করি টু মুভ অন ফ্রম দে। তাই জায়গাটা বেচে দাদার অফিসের কাছাকাছি একটা ফ্ল্যাটে শিফট করি। কিন্তু তুই জানলি কি করে? সোশ্যাল মিডিয়া থেকে আমাকে ব্লক করে নিজের নাম্বারটা অব্দি চেঞ্জ করে ফেলেছিলি তুই। কলেজের অন্য কারোর সাথে আর যোগাযোগ রাখিসনি, তাই নতুন নাম্বারটা পাওয়ারও কোনো সুযোগ ছিল না। একদিন হঠাৎ অফিস থেকে ফেরার পথে রাজদীপের সাথে দেখা হয়। কথায় কথায় ওর মুখেই প্রথম জানতে পারি আমার প্রতি তোর, যাই হোক, তাই ওর থেকেই তোর অ্যাড্রেসটা নিই। কিন্তু লাভ কিছুই হয় না। কিছুক্ষণ চুপ থেকে সপ্তক মুখ খোলে, পারতাম না রে, আর চেপে রাখতে পারতাম না। তাই সরে আসাটাই সঠিক মনে করেছিলাম। তবে বলতে হতো সব গচ্ছে, আমি ভগবান নই, আমি অন্তর্যামীও নই যে তোর মন পড়ে ফেলবো। মুখ ফুটে বলতে হতো। বলতেই তো এসেছিলাম সেদিন, কিন্তু কিন্তু আর পারলাম কই। ঠিক কবে তুই চেষ্টাটা করেছিলি? মনে আছে একদিন আচমকা ফোন করে ঘাটে ডেকেছিলি তুই? Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling buds of May, and summer's leaf hath all too short a date. পড়ার মাঝে হট করে বিছানার ওপর ফোনটা বেজে ওঠে সপ্তকের। কি আবার, এমনিতেই পড়তে বসি না, যাও বসি তার মধ্যে আবার 14 ঘন্টা ফোন। কি? ও ঈশা। কলটা রিসিভ করে বলল, হ্যালো, বল। ওদিক থেকে ঈশা বলল, কিছু কথা আছে, খুব জরুরি, আসলে বলবো। কিন্তু আমার তো হবে না, এরকম হুট করে বললে কি হয় নাকি? আচ্ছা, মুশকিল তো, যা বলার সেটা ফোনেই বল। বললাম তো সামনাসামনি বলবো। বিকেল 5টায় বাগবাজার ঘাটে অপেক্ষা করবো। এখন রাখছি, বাই। এই বলে ফোনটা মুখের ওপর রেখে দিল ঈশা। প্রথমটায় সপ্তক একটু বিরক্ত হলেও একটা অদ্ভুত ভাবনা ওর মনটাকে নাড়িয়ে দিল। হঠাৎ যেন হৃদয়ের সৈকতে কতগুলো অবাধ্য ঢেউ এসে বারবার আছড়ে পড়ছে। তবে কি আজই সেই মহেন্দ্রক্ষণ? তবে কি এই বিষয়টা, যেটাকে সপ্তক এতদিন একতরফা ভেবেছিল, সেটা আদতেও একতরফা নয়? ঢেউয়ের শত বাধা সত্ত্বেও একটা আশার ম্যানগ্রোভ গজিয়ে উঠেছে ওর মনে। প্রায় ফাঁকা ট্রেনটায় জানলার ধারের সিটটায় বসে আশার চাদর বুনছে সপ্তক। মনে মনে 1 সপ্তাহ আগের সেই ঝামেলাটার কথাও ভাবছে ও। এই তুই নিজেকে কি মনে করিস বলতো? মানে যত খারাপ শুধু তোরই লাগে নাকি? আমার কিছুই যায় আসে না, তাই তো? বেশ রেগেই বলল ঈশা। অ্যাটলিস্ট যা দেখছি তাতে তো সেরকমই মনে হচ্ছে। অ্যান্ড হোয়াট এক্স্যাক্টলি ডিড ইউ নোটিস? এই যেমন কখনো নিজে থেকে একটা কল বা মেসেজ করিস না, সামনাসামনি থাকলে আমার মতো বন্ধু হয় না, আর যখন সামনে থাকি না, ইউ মেক মি ফিল লাইক আই ডু নট এক্সিস্ট। আর এই ব্যাপারটা তোকে একটুও বদার করে না। ও, তার মানে কল বা মেসেজ করলেই বন্ধু হওয়া যায়, তাছাড়া বন্ধুর কোনো ভ্যালু নেই, তাই তো? আর তুই বলতে চাইছিস তোর সামনের আমিটা একেবারেই মিথ্যে? তার মানে তুই কেন বুঝছিস না সবাই একই রকম হয় না সপ্তক? সবার কাছে বন্ধুত্ব পালনের প্যারামিটারটা এক নয়, কিন্তু তাই বলে সে বন্ধু নয় বা সে মিথ্যে, এমনটা হয়ে যায় না কখনোই। কোনো উত্তর দেয় না সপ্তক, চুপ করে দাঁড়িয়ে থাকে শুধু।
কিন্তু এরপরে যেটা হলো সেটা একেবারেই প্রত্যাশিত ছিল না সপ্তকের কাছে। এক স্টেশন ভর্তি লোকের মাঝে হঠাৎ শক্ত করে জড়িয়ে ধরে ঈশা সপ্তককে এবং বলে, প্লিজ এভাবে নিজের মনে ভুল বোঝাবুঝির পাহাড় জমিয়ে বন্ধুত্বটাকে নষ্ট করিস না সপ্তক। আই রিয়েলি টু কেয়ার ফর ইউ। শব্দগুলো ছুঁয়ে যায় সপ্তকের মনে। হঠাৎই ট্রেনের ঝাঁকুনিতে ওর খেয়াল হয় ট্রেন বাগবাজার ঢুকছে। ঠিক সময় ঘাটে পৌঁছে যায় সপ্তক, কিন্তু ঈশা কোথায়? এক ঝলকে ঈশাকে খুঁজে না পেয়ে ফোন করে ও। কলটা রিসিভ করে ওদিক থেকে জবাব আসে, এই যে এদিকে, আরে হাত দেখাচ্ছি তো, আরে বালিকটা টাকা। না চিনতে পারার যথেষ্ট কারণ আছে আজকে, কারণ যাকে এতদিন কলেজে চুড়িদার, কুর্তি এছাড়া আর কোনো কিছুতেই কেউ দেখেনি, সে আজকে একটা গোলাপি শার্ট, তাতে আবার ছোট ছোট হাতির ছবি আঁকা, আর একটা ফ্লেয়ার ব্ল্যাক জিন্সে নিজেকে 90s-এর হিরোইন সাজিয়েছে। হাতে আবার ওটা কি? এটা কি ঠিক দেখছে সপ্ত? একটা গোলাপ ফুলের তোড়া? তবে কি সত্যি? ঈশার দিকে এগিয়ে নিজের মনের মধ্যে এক্সাইটমেন্টটা একদম চেপে রেখে একটা মেকি বিরক্তি দেখিয়ে সপ্তক বলল, বল, কি এত আর্জেন্সি? এরকম আচমকা তলবের কারণ কি? উফ, আগে বস তো। দেখ ওয়েদারটা কি সুন্দর না আজকের। ভুল বলেনি ঈশা। ট্রেনে আসতে আসতে এই একই অনুভূতি সপ্তকেরও হয়েছে। সত্যি ভীষণ মিষ্টি হাওয়া দিচ্ছে আজকে। বৃষ্টি পড়ার সম্ভাবনাও প্রবল। হয়তো প্রকৃতিও চায় আজকের মুহূর্তটাকে আরো একটু স্পেশাল করে তুলতে ওদের কাছে। আজকে এত সেজে গুজে কি ব্যাপার বলতো? এক জায়গায় গেছিলাম। মুহূর্তের মধ্যে আকাশটা একেবারে কালো করে এলো। 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, এ তো পুরো দলবল নিয়ে চলে এলো বৃষ্টি। ঝটপট ওখান থেকে উঠে গেল ওরা এবং ঘাটে বসে থাকা ওদেরই মতো আরো অনেকে। তাড়াহুড়োয় ঈশার হাত থেকে জলে পড়ে যায় ফুলের তোড়াটা। সপ্তক সেটা তুলতে গিয়েই ঈশা বাধা দেয় ওকে, বলে, থাক, এমনিও জলেই দিতে এসেছিলাম, ওটা নিয়ে তো যেতে পারবো না, বরং ওটা আপনা থেকেই ভেসে যাক। একটু খটকা লাগে সপ্তকের। কি হলো এটা? ওই তোড়াটা যদি জলেই দিতে এসেছে ঈশা, তার মানে ওটা সপ্তকের জন্য নয়। তবে কি বলতে ডেকেছে ওকে এত তাড়া দিয়ে? ঈশা ওর হাত ধরে ছুটতে থাকে আশেপাশে কোনো ছাউনির খোঁজে। মিনিট খানেক বাদে একটা বন্ধ চায়ের দোকানের টিনের শেডের তলায় গিয়ে দাঁড়ায় ওরা দুজন। তারপর ঈশা খানিকটা জোর গলায় বলে, তোকে বলা হয়নি, বেশ অনেকদিনই ফেসবুকে একজনের সাথে কথা হচ্ছিল, নাম অভিরূপ মিত্র। প্রথম প্রথম খুবই সাধারণ কথাবার্তা হয়, কিন্তু আস্তে আস্তে থিংস স্টার্টেড টু গ্রো, ফিলিংস ডেভেলপড। আজকে দেখা করতে এসেছিল অ্যান্ড হি প্রপোজড টু বি উইথ দ্যাট বুকে অফ রোজ। আই ওয়াজ সো হ্যাপি। তাই প্রথম তোকেই জানাতে চেয়েছিলাম, তাই জন্য তো এত ইগারলি ডাকা। মুহূর্তের মধ্যে একটা বিদ্যুৎ স্ফুলিঙ্গ যেন ওর শিরদাঁড়া ছুঁয়ে বেরিয়ে গেল। এতক্ষণ যে ঝড় বৃষ্টিকে ও প্রেমের পিয়ন ভাবছিল, সেই মেঘ, ঝড়, বৃষ্টি তবে নিখাত মন খারাপের পূর্বাভাস ছিল মাত্র। বাহ, কংগ্রাচুলেশনস ভাই। I mean, it's a great news. I'm so happy for you. চল আজকে আমি তোকে চা খাওয়াচ্ছি। এই বৃষ্টিতে ভিজে 2 কাপ চা বেশ জমে যাবে, কি বল? ছাউনি থেকে বেরিয়ে বৃষ্টিতে ভিজতে শুরু করে ও। কখন যে এই মেঘগুলো লুকিয়ে ওর চোখের কাছটাও ভাসাতে শুরু করেছে তা ধরতে পারেনি শব্দ। চিৎকার করে বলে, চল আয়, কতক্ষণ আর এই মিথ্যে ছাউনির নিচে দাঁড়িয়ে থাকবি? সত্যিটাকে আগলে তো নিতেই হবে। আয় আয়, চলে আয়।
আমিও যেমন নিজের জীবনের জোয়ারে এতটাই মেতেছিলাম যে তোর ভেতরের ভাটা একেবারেই চোখের আড়াল করে ফেলেছিলাম। বলতে বলতে চোখের কোণাটা ভিজে আসে ঈশার। বাই দ্য ওয়ে, তোর আর অভিরূপের খবর কি? সব ঠিকই চলছিল আমাদের মধ্যে, কিন্তু একদিন ওর অফিস থেকে অ্যাব্রোড যাওয়ার অফার আসে। প্রথমটাও নিজেই রাজি হচ্ছিল না, কিন্তু আমি ওকে রাজি করাই এই বিষয়ে, বিকজ ইট ওয়াজ হিজ ড্রিম অপরচুনিটি। দুজনের বাড়িতে বিয়ের কথা অলমোস্ট ফাইনাল হয়ে গেছিল। কথা ছিল ওখানেও একটু গুছিয়ে নিলে পরে এখানে এসে এঙ্গেজমেন্ট অ্যান্ড অল, অ্যান্ড উই বোথ গোনা সেটেল দেয়ার। কিন্তু তারপর 1 বছর যেতে না যেতে এই কমিউনিকেশন গ্যাপ শুরু হয়। দুজনের মধ্যে কথাবার্তাও কমতে থাকে, যাও হতো তাতেও নানান ঝামেলা। আর তারপর যখন এখানে ফেরে আমাকে জানায় হি ওয়াজ ডেটিং সামওয়ান এলস দেয়ার, হি ওয়াজ ইন লাভ উইথ হার। তারপর তারপর আর কি, আমি ওকে আর কখনো বিরক্ত করিনি। হ্যাঁ, অ্যাকসেপ্টেন্সটা আমার জন্য এতটা ইজি ছিল না। আই কনসাল্টেড আ থেরাপিস্ট, বহুদিন অ্যান্টিডিপ্রেসেন্ট নিতে হয়। তারপর এখন এইরকমই আছে যেমনটা দেখছিস। আর ঠিক সেই সময়ে অল আই নিড ইজ সামওয়ান আই ক্যান টক টু। বেসিক্যালি একজন বন্ধুর খুব দরকার ছিল। বাট আই এম সরি ঈশা। না, সরির কিছু নেই, তোর কোনো দোষ নেই এতে, এটা হওয়ারই ছিল। আচ্ছা, তোর এরপরে আর কিছু হয়নি? চেষ্টা করিনি তা নয়, কিন্তু কোনোটাই T20 থেকে আর ওডিআই অব্দিও গড়াচ্ছিল না, আর টেস্ট তো ততই বছর। কিছুক্ষণ দুজনে আবার একদম চুপ। এলো পাথারি হাওয়া চলতে চলতে কখন এতটা আকাশ কালো করে এসেছে দুজনের কেউই তা খেয়াল করেনি। ওই যে আবার শুরু হলো। এইবারের বৃষ্টিটা যে কোন আভাস লিখে এনেছে নিজের চিঠিতে তা কেবল সেই জানে। একটা কথা বলছি, কিছু যদি মনে না করিস। নিজের ডান হাত দিয়ে ঈশার বা হাতের 4টে আঙ্গুল ধরে সপ্তক বলে, ফার্স্ট ইনিংসটা তো খুব কঠিন ছিল। আসলে নতুন বলতো, কখন যে মান অভিমানের সুইংয়ে দুজনে উইকেট খুইয়েছি বুঝতে পারিনি। কিন্তু কিন্তু যদি সেকেন্ড ইনিংসটা আমার সাথে তুই ওপেন করতে চাস, তবে আশা করি এবার দুজনে একসাথে বুঝে খেলতে পারবো। তা এই অধমটাকে কি একটা সুযোগ দেওয়া যায়? এইবারে আবহাওয়া দপ্তর ভুল খবর দেয়নি। বৃষ্টির চিঠি এসেছে এবং সঠিক ঠিকানাতেই এসেছে। আর এই চাঁদ, ঘাট আর বৃষ্টি স্নাত অশ্বত্থ গাছকে সাক্ষী রেখে যে দুজন দুজনের ঠোঁটের গণ্ডি পার করেছে, সেটা ওই সাক্ষ্য প্রমাণদের খাতাতেই না হয় তোলা থাক। শুনছিলেন প্রেম ট্রেনের দ্বিতীয় পর্ব, সেকেন্ড ইনিংস। আজকের গল্প পাঠে সহস্রাংশু, ঈশার চরিত্রে শ্রেয়া, সপ্তকের ভূমিকায় স্বরূপ, কলেজের গার্ড, গল্পের পোস্টার ডিজাইনিং, এডিটিং এবং গল্পের সূত্রধার আমি প্রদীপ্ত। শেষ হলো আজকের নিবেদন। পরবর্তীতে এরকমই ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পলোক প্রোডাকশনসকে। টিল দেন, স্টে টিউনড।